বিশুদ্ধ জলের পরাবৈদ্যুতিক ধ্রুবক 81। জলের তড়িৎভেদ্যতার মান কত? পরাবৈদ্যুতিক ধ্রুবক অর্থাৎ আমরা থিওরিতে যেটাকে কে দিয়ে প্রকাশ করেছিলাম, আমাকে বের করতে বলেছে তড়িৎভেদ্যতার মান অর্থাৎ এপসিলনের মান। আমরা থিওরিতে পেয়েছিলাম এপসিলন সমান কে এপসিলন জিরো। কেটা পরাবৈদ্যুতিক ধ্রুবক, যেটার মান দিয়েছে কোয়েশ্চেনে 81, আর এপসিলন জিরোর মান 8.85 ইন্টু 10⁻⁻12। এটা কোন করলে আমরা পেয়েছি অপশন বি। খুব সহজ কোয়েশ্চেন ছিল। কে এর মান দেওয়া ছিল, এপসিলনের মান অলওয়েজ কনস্ট্যান্ট, আর এপসিলনের মানটা আমাদের বের করতে দিয়েছিল। পেয়ে গেলাম অপশন বি। নেক্সট, প্লাস কিউ ও মাইনাস কিউ দুটি বিন্দু তড়িতাধানকে পরস্পর থেকে আর দূরত্বে রাখা হলো। তৃতীয় একটি তড়িতাধান কিউ কে, ক্যাপিটাল কিউ, ঠিক তাদের মাঝখানে রাখা হলো। কিউ এর মান কত হলে মাইনাস কিউ তড়িতাধানের উপর প্রযুক্ত বল শূন্য হবে? এটা খুব সহজ একটা কোয়েশ্চেন। আমি সমাধানটা দেখাচ্ছি খাতাতে। কোয়েশ্চেনে আছে 2q এবং মাইনাস কিউ আর দূরত্বে মধ্যবিন্দুতে ক্যাপিটাল কিউ আধানকে রাখা হয়েছে, অর্থাৎ এই ডিস্টেন্সটা r/2, এই অর্ধেকটা। তো বিতে থাকা মাইনাস কিউর উপর মোট বলটা 0 হবে। 2q জন্য যা বল এবং ক্যাপিটাল কিউর জন্য যা বল দুটো সমান হবে অ্যাকচুয়ালি, তার মানে লব্ধি বলটা 0। তো আমরা এখান থেকে কি লিখতে পারি? ক্যাপিটাল কিউর জন্য বি এর উপরে কত বল পড়বে, আর 2q এর উপর বি এর উপরে কত বল পড়বে, সেই দুটো বল আমরা আগে বের করে নিই। এ তে থাকা 2q এর জন্য বলটা হয়, আমরা জানি q1 q2 টা মাইনাস কিউ আছে বাই আর স্কোয়ার, বা 4πε0 আর স্কোয়ার। আমরা লিখতে পারি সিজিএস পদ্ধতিতে গেলে আমি অনলি আর স্কোয়ার নিলাম। এটা এ এর জন্য। আর বি এর জন্য কত হবে? বি এর ক্যাপিটাল কিউর জন্য বিতে বলটা হবে ক্যাপিটাল কিউ ইন্টু বিতে আধান হচ্ছে মাইনাস কিউ বাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে r/2 তার হোল স্কোয়ার। এই দুটোর সমষ্টি 0 হবে, শর্তানুসারে বলা আছে। তো এখান থেকে সমাধান করো। সমাধান করলে আমরা পেয়ে যাচ্ছি ক্যাপিটাল কিউ সমান মাইনাস q/2, দ্যাট ইজ অপশন বি। নেক্সট, তিনটি বিন্দু তড়িতাধান প্লাস কিউ কে কোনো সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুতে রাখা হলে ত্রিভুজের ভরকেন্দ্রে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে? প্রতিটি শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্রের দূরত্ব r। ছবিটাকে দেখে নিই। সমবাহু ত্রিভুজ, তিনটে শীর্ষবিন্দুতে প্লাস কিউ আধান আছে। আমি ভরকেন্দ্রটা ধরে নিলাম ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে, যেখানে আমাকে দূরত্ব বলতে শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্রের দূরত্ব, সেটাকে আর দেওয়া আছে। তো এখানে আমি এটাকে পুরো ক্যালকুলেশন না করে কিছুটা মুখেতেই সমাধান করে নেওয়ার চেষ্টা করি। সমবাহু ত্রিভুজের মোট তিনটা কোণ 60-60 করে ছিল। তো এই হাফ 30, এই হাফ 30, 30, 60, দ্যাট ইজ এইটা হবে আমার 120 ডিগ্রি। 120 ডিগ্রি। এবার এই যে তিনটে আমরা বল পাচ্ছি, তিনটে বলের মান কিন্তু সমান হবে, কারণ তিনটে আধান কিউ আছে এবং দূরত্ব সবগুলোরই আর আছে। তিনটে বলের মান সমান হবে, আর দুটো বল তার মধ্যে পাচ্ছি 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। তো এই বল দুটো যদি আমরা লব্ধি নির্ণয় করি, আমি সোজা সামনের দিকে বাড়িয়ে দিলাম লব্ধিটা বোঝানোর জন্য। এই দুটো বলের যদি লব্ধি নির্ণয় করি, আমরা মানগুলো বসে লব্ধি নির্ণয় করলে ঠিক এই দুটো বল যেহেতু সমান আছে, তাদের মাঝখান দিয়ে আমরা তার লব্ধিটাকে পাবো, এবং লব্ধির মানটা দেখা যাবে যে উপর দিকের যে বলটা যদি F1 বলে, F1 এর সাথে F2 F3 লব্ধিটা হুবহু সমান হয়ে যাবে, অর্থাৎ রেজাল্টেন্ট যে বল সেটা 0 পাবো। তো কি পেলাম? সমবাহু ত্রিভুজ, তার তিনটে শীর্ষবিন্দুতে সমান আধান থাকলে ভরকেন্দ্রে তড়িৎ প্রাবল্য 0 হবে। এটা সরাসরি আমরা মনে রাখতেও পারি, সুবিধা হবে। ক্যালকুলেশন করতে অনেকটা সময় লেগে যায় এমসিকিউর ক্ষেত্রে। তো তাহলে বললাম কি, যে সমবাহু ত্রিভুজে তিনটে শীর্ষবিন্দু সমমানের আধান থাকলে ভরকেন্দ্রে তড়িৎ প্রাবল্য 0 হবে।
নেক্সট, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো ধাতব গোলককে এমনভাবে আহিত করা হলো যাতে গোলকটির বাইরের পৃষ্ঠে তড়িৎ বিভবের মান হয় 10 ভোল্ট। গোলকটির কেন্দ্রে তড়িৎ বিভব কত হবে? একটা গোলক, তার বাইরে 10 ভোল্ট বিভব আছে, কেন্দ্রে কত? এই ক্ষেত্রে বলে রাখি, কোনো ধাতব গোলক যদি হয়, গোলকের পৃষ্ঠের বিভব যা হয়, গোলকের অভ্যন্তরস্থ প্রত্যেকটা বিন্দুতে বিভব একই হয়। অর্থাৎ পৃষ্ঠের বিভব যদি 10 ভোল্ট হয়, কেন্দ্রেরও হবে 10 ভোল্ট, এবং গোলকের অভ্যন্তরে অন্য যে কোনো বিন্দুর ভোল্টেজ হবে 10 ভোল্ট। তো আমরা অপশন পাবো বি, 10। নেক্সট, 8 ও 12 মাইক্রোকুলম আধান বিশিষ্ট দুটি ধনাত্মক বিন্দু তড়িতাধান বায়ুর মধ্যে পরস্পরের থেকে 10 সেমি দূরত্বে অবস্থিত। তাদের পরস্পরের দিকে 4 সেমি কাছে এগিয়ে আনতে কত কার্য করতে হবে? খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এই টাইপের কোয়েশ্চেন আমরা বিভিন্ন জায়গায় পাই, যে দুটো আধান আছে, তাদেরকে আরো কিছুটা কাছে আনলাম বা দূরে নিয়ে গেলাম, সেই ক্ষেত্রে কতটা কার্য করতে হবে। ছবিটা ঠিক এরকম, দুটো আধান 8 মাইক্রোকুলম এবং 12 মাইক্রোকুলম 10 সেমি দূরত্বে প্রথমে আছে। তো প্রাথমিক অবস্থায় ওদের মধ্যে স্থিতিশক্তি যদি U1 বলি, স্থিতিশক্তি ফর্মুলা আমরা আগে শিখে নিয়েছি, Q1 Q2 বাই আর করতে পারি সিজিএস এ, অথবা Q1 Q2 বাই 4πε0 আর লিখতে পারি এসআই তে। তো এখানে কুলম আছে এসএ পদ্ধতি, তো আমার 10 সেমিটাকে মিটার করে নিতে হবে। ফর্মুলাটা আমি লিখে নিই এসএ পদ্ধতিতে, Q1 Q2 বাই 4πε0 আর, এটা আমাদের স্থিতিশক্তির ফর্মুলা। তো প্রথমে আধান দুটো যেটা আছে 8 এবং 12, 8 মাইক্রো 10⁻⁶, 12 মাইক্রো 10⁻⁶, 12 ইন্টু বাই 4πε0 ইন্টু আর। আর মানে প্রথমে দূরত্বটা 10 সেমি, সেমিকে মিটার করলে 0.1, এইটা আমরা পেলাম প্রাথমিক স্থিতিশক্তি। অন্তিম স্থিতিশক্তি যদি U2 বলি, একই ফর্মুলা, Q1 Q2 বাই 4πε0 আর। তো সেই ক্ষেত্রে আমরা 4 সেমি কাছে এনেছি, 4 সেমি যদি কাছে আনে, মানে এই মুহূর্তে 12 মাইক্রোকুলমটা এই জায়গায় অবস্থিত। তো এখন এই মুহূর্তে দূরত্ব কত হয়ে গেছে? 4 সেমি কাছে আনলে দূরত্ব 10 থেকে কমে 6 সেমি হয়ে গেছে। তো তাই আমরা এই ফর্মুলাটাতে মানগুলো যদি বসিয়ে নিই সরাসরি, Q1 অর্থাৎ 8 মাইক্রো 10⁻⁶, Q2 অর্থাৎ 12 মাইক্রোকুলম 10⁻⁶ আসবে, ডিভাইড বাই 4πε0 আর, 4πε0 আর অর্থাৎ এই ক্ষেত্রে 0.06 সেমি। যেহেতু দুটোর ক্ষেত্রে আমরা স্থিতিশক্তি বের করলাম, তো কার্য সমান কি কৃতকার্য হয়ে যাবে স্থিতিশক্তির পরিবর্তন। তো ওয়ার্ক ডান W সমান U2 মাইনাস U1। আমরা U2 মাইনাস U1 এই দুটো যদি বিয়োগ করলে স্থিতিশক্তির পরিবর্তন অর্থাৎ কৃতকার্য যেটা আমাদের চেয়েছে সেই কৃতকার্যটা পেয়ে যাব। এই দুটো ক্যালকুলেটর যদি আমরা ক্যালকুলেশনটা করলে মানটা পাবো 5.8 জুল, অর্থাৎ অপশন সি। তো এই টাইপের যখনই কোয়েশ্চেন আসবে, আমরা একক পদ্ধতিটা দেখে নেব সিজিএস না এসআই কি আছে। সেখান থেকে প্রাথমিক স্থিতিশক্তি আর অন্তিম স্থিতিশক্তি দুটোই ফর্মুলার সাহায্য নিয়ে বের করে নিচ্ছি, দিয়ে দুই ক্ষেত্রে স্থিতিশক্তিকে বিয়োগ করে নিলে আমরা নির্ণয় কৃতকার্যটা বের করে নিতে পারবো। একটি সাবান বুদবুদকে ঋণাত্মক আধানে আহিত করলে তার ব্যাসার্ধ কি হবে? সাবান বুদবুদ, ঋণাত্মক আধান দিলাম, ব্যাসার্ধ কি হবে? বাড়বে, কমবে, একই থাকবে, ইত্যাদি ইত্যাদি। এখানে ঋণাত্মক আধানে একটা বুদবুদ আমি এঁকে নিয়েছি। ঋণাত্মক আধান যদি তাকে দিই, আধান সর্বদাই বহির্পৃষ্ঠে অবস্থিত হয়, আমরা জানি এটা। তো বাইরের পৃষ্ঠে আধানগুলো থাকার জন্য সমস্ত মাইনাস আধান পরস্পরকে বিকর্ষণ করলে তারা সাবান বুদবুদকে আরো প্রসারিত করে দেবে, অর্থাৎ ব্যাসার্ধটা বেড়ে যাবে। যদি আমি মাইনাসের পরিবর্তে প্লাস আধানে সবাইকে গোলকটাকে বা সাবান বুদবুদটাকে আহিত করি, তাহলেও দেখা যাবে যে সমস্ত প্লাস পরস্পরকে বিকর্ষণ করবে। বিকর্ষণ করার ফলে যেটা প্রাথমিক ব্যাসার্ধ ছিল তার থেকে সেটা কিছুটা বেড়ে যাবে, অর্থাৎ আকারে বেড়ে যাবে। তো কি পেলাম? আমি সাবান বুদবুদকে যে কোনো আধানে আহিত করি না কেন, প্লাস বা মাইনাস উভয় ক্ষেত্রেই তার ব্যাসার্ধ বেড়ে যাবে।
কোনো আলফা কণাকে 10⁶ ভোল্ট তড়িৎ বিভবের মধ্য দিয়ে চালনা করলে তার গতিশক্তি কতটা বৃদ্ধি পাবে? কোনো আলফা কণাকে 10⁶ ভোল্ট তড়িৎ বিভবের মধ্য দিয়ে চালনা করলে গতিশক্তি কতটা বৃদ্ধি পাবে? আমরা জানি যে 1 ভোল্ট বিভব পার্থক্যের আমি দুটো বিন্দু দেখাচ্ছি এবি, যাদের বিভব পার্থক্য 1 ভোল্ট। সেখানে যদি একটা ইলেকট্রনকে আমি চালিত করি, ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায় 1 ইলেকট্রন ভোল্ট। কি বললাম? 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে একটা ইলেকট্রন চালিত করলে গতিশক্তি বাড়ে 1 ইলেকট্রন ভোল্ট। আমি যদি এটা 10⁶ ভোল্ট বিভব পার্থক্য ইলেকট্রনকে চালিত করি, গতিশক্তি বাড়বে 10⁶ ইলেকট্রন ভোল্ট। আশা করি বোঝা গেছে। ওই কি নিয়ম, জাস্ট 1 ভোল্টের বেলায় 1 ইলেকট্রন ভোল্ট হয়, আর আমার কোয়েশ্চেনে 10⁶ ভোল্টেজের মধ্যে দিয়ে চালনা করলে দেওয়া আছে, অর্থাৎ 10⁶ ইলেকট্রন ভোল্ট হবে। কিন্তু কোয়েশ্চেনে ইলেকট্রনকে চালানোর কথা বলেনি, কোয়েশ্চেনে বলেছে আলফা কণাকে চালিত করছে। তো আলফা কণা আধান কত হয়? না, আলফা কণা আধান হয় দুটো ইলেকট্রনের সমান। আলফা কণা আধান হয় দুটো ইলেকট্রনের সমান। অর্থাৎ আমি কি বললাম, দুটো ইলেকট্রনকে যদি 10⁶ ভোল্ট বিভব পার্থক্যে চালনা করি, সেক্ষেত্রে গতিশক্তি বৃদ্ধি হয়ে যাবে 2e × 10⁶ বা 2 × 10⁶ ইলেকট্রন ভোল্ট। আগেরটার মতো আমি জাস্ট ওই নিয়ম করে করে নিয়ে এলাম। 1 ভোল্টে একটা ইলেকট্রন গেলে গতিশক্তি বাড়ে 1 ইলেকট্রন ভোল্ট, আর দুটো ইলেকট্রনকে যদি 10⁶ এ চালনা করি 2 × 10⁶ ইলেকট্রন ভোল্ট গতিশক্তি বাড়বে 2 × 10⁶, অর্থাৎ 2 মেগা ইলেকট্রন ভোল্ট। অপশন এ। 16 ভোল্ট তড়িৎ বিভবের আহিত কোনো সাবান বুদবুদের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে বিভবের পরিবর্তন কত হবে? একটা সাবান বুদবুদ 16 ভোল্ট তড়িৎ বিভবে আহিত আছে, তার ব্যাসার্ধটা আমরা দ্বিগুণ যদি করে নিই, বিভবের কি পরিবর্তন ঘটবে? আমরা জানি বিভব ভি সমান 1/4πε0 r হয়, মানে q/4πε0 r। অর্থাৎ বিভবটা দেখতে পাচ্ছি আমরা ভিটা সমানুপাতিক 1/r। এটা বিভবের সাথে দূরত্বের একটা ব্যাসানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা প্রাথমিক বিভব যদি v1 আর অন্তিম বিভব যদি v2 বলি, সেখান থেকে এবং দূরত্বগুলো যদি প্রথমে r1 দ্বিতীয় ক্ষেত্রে r2 ভাবে, তা সেখান থেকে পাবো v1/v2 এই ব্যাসানুপাতিক সম্পর্ক থেকে সমান r2/r1। তো v1/v2 সমান পেয়ে যাব r2/r1। এবারে দূরত্বটা কি বলেছে? ব্যাসার্ধটা বলেছে, দূরত্ব মানে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা এখানে বলেছে ডবল করা হয়েছে। r2টা অ্যাকচুয়ালি 2r1 বলেছে, প্রাথমিকের দ্বিগুণ করা হয়েছে, তা r1 কেটে গেলে আমরা পাচ্ছি 2। দ্যাট ইজ এখান থেকে আমরা v2 সমান পেয়ে যাব v1/2। অর্থাৎ বিভবটার বেলায় কি হয়ে গেল? অন্তিম বিভবটা প্রাথমিক বিভবের অর্ধেক হয়ে গেল, v1/2। এটা অপশন বি। নেক্সট, এই বাহু বিশিষ্ট এটি ঘনকের প্রত্যেকটি শীর্ষবিন্দুতে একটি করে ইলেকট্রন রাখা হলে ঘনকের কেন্দ্রে তড়িৎ বিভব কত হবে? একটা ঘনক প্রত্যেকটি শীর্ষবিন্দুতে এ বাহুটা দেওয়া আছে, প্রত্যেকটি শীর্ষবিন্দুতে ইলেকট্রন রেখেছে। তো কটা শীর্ষবিন্দু একটা ঘনকের? মোট 8টা শীর্ষবিন্দু। সে 8টা শীর্ষবিন্দুতে ইলেকট্রন রাখা হয়েছে, তাই তার জন্য ঘনকের কেন্দ্রে তড়িৎ বিভবটা কত হবে নির্ণয় করতে হবে। একটা ঘনক দেখালাম, ঘনকের কেন্দ্র থেকে যে কোনো শীর্ষবিন্দু দূরত্ব যদি r বলি, ঘনকের কেন্দ্র থেকে তার যে কোনো শীর্ষবিন্দু দূরত্ব হয়ে যায় ফর্মুলাটা √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য আমার এখানে এ বলা আছে কোয়েশ্চেনে। এবার শীর্ষবিন্দুগুলোতে ইলেকট্রন আছে, ইলেকট্রনের চার্জ -e, সেই -e চার্জের জন্য ও বিন্দুতে যে কোনো একটা ইলেকট্রন, আমি ধরে নিলাম প্রথমে 1 নম্বরটা, এই 1 নম্বর ইলেকট্রনের জন্য ও বিন্দুতে বিভব কত হয়? বিভবের ফর্মুলাটা আমরা জানি যে q/4πε0r। তো এখানে q মিন্স -e/4πε0 r মিন্স এইটা দূরত্বটা r। এটা একটা ইলেকট্রনের জন্য হলো। মোট 8টা শীর্ষবিন্দুতে 8টা ইলেকট্রন আছে, আর বিভব তো সবগুলোর জন্য একই হয়। তো বিভব হয়ে যাবে 8 ×
মোট ভোল্টেজটা বিভবটা 8 ইন্টু একটার জন্য যা হয় সেটা 8 ইন্টু মাইনাস ই বাই 4πε0 আর। তো এখানে আর এর মানটা বসিয়ে নিই। আর এর মানটা পাচ্ছি আমরা √3/2 ইন্টু এ 8 ইন্টু মাইনাস ই বাই 4πε0 √3/2, টোটা উপরে চলে যাবে এ, এটা আমরা পেলাম। তো এখানে কাটারটি করে নিতে পারি, 4 2 8, 2 দিয়ে -4 হয়ে যাচ্ছে। তো -4e বাই √3πε0 এ আমরা পেয়ে গেলাম মোট ভোল্টেজটা দিস। তো কি বললাম, প্রথমে যেটা করব একটা ইলেকট্রনের জন্য ওতে বিভব বের করব। একটা ইলেকট্রনের জন্য বিভব হবে জাস্ট ফর্মুলাটা q/4πε0 r। তো আরটাকে আমার দূরত্বটা বের করে নিতে হবে। ঘনকের শীর্ষ থেকে কেন্দ্রের দূরত্ব হয় √3/2 ইন্টু এ, বাহু, এ মিনস বাহু। সেখান থেকে আমরা আরটার জন্য 8 দিয়ে গুণ করে টোটালটা পেয়ে যাচ্ছি। এটা আমাদের সলিউশনটা। অপশনটা হলো অপশন বি। নেক্সট, এটাও খুব একটা ভালো কোয়েশ্চেন। 8.85 কুলম তড়িৎ আধান একটি মাধ্যমে রাখা আছে যার পরাবৈদ্যুতিক ধ্রুবক 10। আধানটি দ্বারা নির্গত তড়িৎ বলরেখার সংখ্যা কত? তো কি পেলাম, একটা আধানের পরিমাণ আছে, পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান আছে, বলরেখার সংখ্যাটা চাইছে। আমরা গস থিওরেমে শিখেছি যে বলরেখার সংখ্যা হয়ে যায় আধান বাই এপসিলন। তো আধান যদি কিউ বলি বাই এপসিলন, এটা হয় বলরেখার সংখ্যাকে যদি এন বলি এন সমান। এটা গস থিওরেমে আমরা শিখে নিয়েছি। তো সেখান থেকে এখানে কিউর মানটা দেওয়া আছে 8.85 আধানের মান। আবার এপসিলন মিনস কে এপসিলন 0, এপসিলন মিনস কে এপসিলন 0। তো মানটা আমি বসিয়ে নেই। বসিয়ে নিলে পাবো 8.85 ডিভাইড বাই কে এর মানটা দেওয়া আছে পরবর্তী ধ্রুবকের মান 10, আর এপসিলন 0 এর মান তো এটা কনস্ট্যান্ট 8.85 ইন্টু 10⁻12। অলওয়েজ এপসিলন 0 মান আমরা এটা এসআইতে নিয়ে নিচ্ছি। তো এখান থেকে তোমরা 8.85 ক্যান্সেল করে দিলে আমরা এটা পেয়ে যাচ্ছি 10⁻11। দ্যাট ইজ অপশন ডি। খুব সহজ ক্যালকুলেশন, কিন্তু কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। দুটি বিন্দু তড়িতাধান পরস্পরের প্রতি 100 নিউটন বিকর্ষণ বল প্রদান করে। তাদের মধ্যবর্তী দূরত্ব অপরিবর্তিত রেখে কোনো আধানকে 10% বাড়ালে তাদের পারস্পরিক বিকর্ষণ বল কত হবে? প্রাথমিক অবস্থায় 100 নিউটন বিকর্ষণ বল দিচ্ছে, যে কোনো একজন আধানকে আমি 10% যদি বাড়াই বিকর্ষণ বল কত হবে? যদি প্রথমে আধান দুটি ছিল Q1 Q2 এবং ওদের মাঝের দূরত্বটা r, সেক্ষেত্রে প্রাথমিক বিকর্ষণ বল F1 যদি বলি, F1 সমান হয়ে যাবে Q1 Q2 বাই r স্কয়ার। তো এখানে 100 নিউটন অর্থাৎ এসআই পদ্ধতি বলেছে, সেই জন্য 4πε0 r স্কয়ারটা লিখলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রে বলেছে যে কোনো আধানকে আমরা 10% বাড়াচ্ছি। আমি ধরে নিলাম Q2 কে বাড়াচ্ছি। তো Q2 কে বাড়িয়ে যদি Q2 প্রাইম পাই, সেই Q2 প্রাইম সমান কত পাবো না 10% বাড়িয়েছি, Q2 ইন্টু 110/100, 0 একটা করে কেটে নিলাম। তো আমরা পাচ্ছি এটা Q2 প্রাইম সমান। তো দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি বলটাকে বলি F2 সমান পেয়ে যাব Q1 Q2 প্রাইম, কারণ আধানটা চেঞ্জ করে Q2 প্রাইম হয়েছে, বাই 4πε0, দূরত্বটা একই আছে আর স্কয়ার, দূরত্ব অপরিবর্তিত। এখানে Q2 ডটের মানটা বসিয়ে নেই, Q1 ইন্টু Q2 ইন্টু 11/10, 11/10 ছিল, আর আমার এদিকে আছে 4πε0 আর স্কয়ার। আমরা এটা পেলাম। তো Q1 Q2 বাই 4πε0 আর স্কয়ার মানে হচ্ছে প্রাথমিক বল F1, Q1 Q2 বাই 4πε0 আর স্কয়ার সমান হচ্ছে প্রাথমিক মান F1, দ্যাট ইজ F1 ইন্টু 11/10। F1 এর মানটা কত দেওয়া ছিল? 100 নিউটন দেওয়া ছিল। তো 100 ইন্টু 11/10, এটা 0 কেটে দিলে আমরা পেয়েছি 110 নিউটন। অর্থাৎ সেকেন্ড কেসে আমরা যে বলটা পাচ্ছি সেই বলটা পাচ্ছি 110 নিউটন, অর্থাৎ অপশন ডি। নেক্সট, আর ব্যাসার্ধে একটি ধাতব গোলীয় খোলকের বহির্পৃষ্ঠে +q আধান দেওয়া হলে কেন্দ্র থেকে r/3 দূরত্বে তড়িৎ বিভব কত হবে?
আর ব্যাসার্ধের কোনো গোলককে যদি কিউ আধান দিই সেই ক্ষেত্রে পৃষ্ঠে তড়িৎ বিভব হয়ে যায় Q/4πε0 R, Q/4πε0 R। এটা তড়িৎ বিভবের ফর্মুলা আমরা বহুবার আলোচনা করলাম। এবার R/3 দূরত্ব বলেছে, R/3 দূরত্ব মানে সেটা কোথায় পড়বে? R/3 মানে সেটা নিশ্চয়ই গোলকের অভ্যন্তরে পড়বে। R/3 গোলকের অভ্যন্তরে পড়বে। তো বিভবের বেলায় কি বলেছিলাম যে পৃষ্ঠের বিভব যেহেতু আমরা এটা পেয়েছি Q/4πε0 R, তাই গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে, কেন্দ্র বা অভ্যন্তরের যে কোনো বিন্দুতে বিভবটা পাবো Q/4πε0 Rই পাবো, অর্থাৎ এটা সর্বত্র একই হয়। তার মানে আমরা পেয়ে গেলাম, এখান থেকে পেয়ে গেলাম এটা অপশন বি। নেক্সট, 2 গ্রাম ভর ও 1 মাইক্রোকুলম আধান বিশিষ্ট একটি বস্তুকণাকে বায়ু মাধ্যমে অপর একটি আধান 1 মিলিকুলম থেকে 1 মিটার দূরত্বে 1 মিটার দূরত্বে ধরে রাখা হয়েছে। বস্তুকণাটিকে ছেড়ে দিলে তা বিকর্ষিত হয়ে চলতে থাকে। যখন তা 1 মিলিকুলম আধান থেকে 10 মিটার দূরত্বে থাকে তখন তার গতিবেগ কত? কোয়েশ্চেন আসলে বোঝা গেছে যে একটা আধান ফিক্সড, 1 মিলিকুলমটা এক জায়গায় ফিক্সড, তার থেকে 1 মিটার দূরত্বে 1 মাইক্রোকুলম আধানটাকে ধরে রেখেছিলাম। এবার 1 মাইক্রোকুলমটাকে ছেড়ে দিলাম, ছেড়ে দিলে বিকর্ষণ বলের জন্য সে চলতে শুরু করবে, এবং যখন সে 10 মিটার দূরত্বে থাকবে তখন তার গতিবেগ কত হবে? খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, খুবই ভালো এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ধরে নিচ্ছি প্রথমে 1 মিলিকুলমটা ফিক্সড এই বিন্দুতে, তার থেকে 1 মিটার দূরত্বে বি বিন্দুতে 1 মাইক্রোকুলম আধানটাকে ধরে রেখেছিলাম। তো প্রাথমিক অবস্থায় তাদের মধ্যে স্থিতিশক্তিটাকে যদি U1 বলে, স্থিতিশক্তিটা কত হবে? স্থিতিশক্তির ফর্মুলা Q1 Q2, এটা একবার করেছি একটুখানি আগে, Q1 Q2/4πε0 R, এটা স্থিতিশক্তির সূত্র। সেখান থেকে প্রাথমিক ক্ষেত্রে স্থিতিশক্তিটা পেয়ে যাবো Q1 মানে 1 মিলি, 1 মিলি মানে 10⁻⁻1 × 10⁻³ 1 × 10⁻³ আর Q2টা 1 মাইক্রো, 1 × 10⁻⁶ বাই 4πε0 আর মানে প্রাথমিক দূরত্বটা 1। এবার বলেছে যে বি কে ছেড়ে দিলাম, সে যখন 10 মিটার দূরত্বে চলে গেল, সেই বিন্দু এই মুহূর্তে মোট দূরত্ব হয়ে গেছে 10 মিটার। এখন ওদের স্থিতিশক্তিটা কত? এখন স্থিতিশক্তি যদি U2 বলি, একইভাবে আমরা দুটো আধানের মান বসাবো, দূরত্বটা 1 এর পরিবর্তে 10 লিখব। 1 × 10⁻³ দ্বিতীয় আধান, 1 × 10⁻⁶, দুটো আধান হয়ে গেল। দূরত্বটা আমরা এখন পেয়ে যাচ্ছি, 1 এর আগে ছিল, এখন 10। সো স্থিতিশক্তির পরিবর্তনটা কত? স্থিতিশক্তির পরিবর্তন U1 - U2। এই স্থিতিশক্তির পরিবর্তনটাই হয়ে যাবে গতিশক্তি। স্থিতিশক্তির পরিবর্তনটা গতিশক্তি, গতিশক্তি মানে ½ m²। আমার কোয়েশ্চেনে m দেওয়া আছে, বস্তুটার ভর। U1 - U2 আমরা এখান থেকে বিয়োগ করে বের করে নিতে পারছি, m দেওয়া আছে, তো সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে নিলে ভিটা নির্ণয় করে নিতে পারবো সহজেই। জাস্ট ক্যালকুলেটরের সাহায্যে এটা ক্যালকুলেশন করে নাও, করে নিলে আমরা এখান থেকে 1/4πε0 মান হয় 9 × 10⁹ আমরা জানি, আর বাকিগুলো ক্যালকুলেশন করে নাও, মানগুলো বসিয়ে নিলে আমরা পাচ্ছি এখান থেকে U1 - U2 সমান, এটা পাচ্ছি 8.1 জুল স্থিতিশক্তির পরিবর্তনটা। অতএব আমরা পাচ্ছি ½ m² সমান 8.1, ½ m² যেটা সেটা সমান 8.1। আর m এর মান তো আমাদের দেওয়াই আছে, ভরটা দেওয়া আছে 2 গ্রাম, তাকে কেজি করে নিতে হবে, 2/1000 কেজি। এই m এর মানটা বসিয়ে নাও, বসিয়ে নিলে এখান থেকে ভিটা আমরা পেয়ে যাব, ভিটা এসে যাবে, এটা ক্যালকুলেশন করলে 90 মিটার/সেকেন্ড, মানে অপশন সি। আসলে কোয়েশ্চেনটা বোঝা গেছে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল। তো প্রথমে আমরা যেটা করব যে প্রাথমিক স্থিতিশক্তি আর অন্তিম স্থিতিশক্তি বের করে নেব। স্থিতিশক্তির যেটা পরিবর্তন পাবো সেটাই হবে গতিশক্তি। তো গতিশক্তির ফর্মুলাতে আমরা ½ m², সেখানে m এর মান যেহেতু দেওয়া ছিল সেখান থেকে m এর মানটা বসিয়ে নিয়ে আমরা ভিটা ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছি, ভি অর্থাৎ বেগটা। নেক্সট, এখানে দুটো পরপর থিওরিটিক্যাল কোয়েশ্চেন আছে। প্রথমে 114টা দেখি।
একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের সাথে দ্বিমেরু ভ্রামকের কোণ কত? অক্ষের উপর তড়িৎ ক্ষেত্র আর দ্বিমেরু ভ্রামকের মধ্যে কোণ কত? এটা বলে রাখি, অক্ষের উপরে কিন্তু তড়িৎ ক্ষেত্র আর দ্বিমেরু ভ্রামক একই অভিমুখে কাজ করে, সমান্তরাল হয়, তাই ওদের মধ্যে কোণটা হবে 0 ডিগ্রি, অপশন এ। আর দ্বিতীয় কোয়েশ্চেন বলেছে এটি তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে যখন আমরা তড়িৎ ক্ষেত্র নির্ণয় করি, সেই তড়িৎ ক্ষেত্র এবং দ্বিমেরু ভ্রামকের কোণটা কত? এইগুলো যখন আমি থিওরি নিয়ে আলোচনা করেছিলাম সেখানে কিন্তু অলরেডি বলে নিয়েছিলাম যে দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে কিন্তু তড়িৎ ক্ষেত্র আর দ্বিমেরু ভ্রামক পরস্পর বিপরীত মুখে ক্রিয়া করে, তাই একটা মাইনাস চিহ্ন বসিয়েছিলাম, মনে করে দেখো এটা মাইনাস চিহ্ন ছিল ফর্মুলাটাই। তাই আমরা এটা পরস্পর বিপরীত অভিমুখে হয়, বিপরীত অভিমুখে মানে কোণটা হয়ে যাবে 180 ডিগ্রি, 180 ডিগ্রি, অর্থাৎ অপশন ডি পাই, থিটা সমান পাই। নেক্সট আর একটা থিওরি থেকে কোয়েশ্চেন আছে, ডিএস ক্ষেত্রের মধ্য দিয়ে এই তড়িৎ ক্ষেত্রের তড়িৎ ফ্লাক্স কত? এই তড়িৎ ক্ষেত্র ক্ষেত্রফল ডিএস, তড়িৎ ফ্লাক্স হয় ই ডট ডিএস, আমরা কিন্তু থিওরিতে আলোচনা করেছি বহুবার, ই ডট ডিএস, দ্যাট ইজ অপশন এ পেয়ে গেলাম। নেক্সট আর একটা কোয়েশ্চেন আছে, এটি তড়িৎ দ্বিমেরুর ভ্রামককে পি দিয়ে লিখেছিলাম 16 × 10⁻26 কুলম্বিটার। দ্বিমেরুটিকে যদি 10⁴ ভোল্ট পার মিটার তড়িৎ ক্ষেত্রে রাখা হয় তাহলে সর্বনিম্ন তড়িৎ স্থিতিশক্তি কত হবে? সর্বনিম্ন তড়িৎ স্থিতিশক্তি চেয়েছে। এটাতে যেটা হয় যে অনেকে শূন্যটা করে ফেলে, তো শূন্য হবে না, কত হবে একটু ক্যালকুলেশনে দেখা যাক। তড়িৎ স্থিতিশক্তি পি ক্রস সি, দ্যাট ইজ পি সাইন থিটা। তো সাইন থিটার সর্বনিম্ন ভ্যালু কি 0? তা নয়, কিন্তু সাইন থিটার সর্বনিম্ন ভ্যালু হয় -1, অর্থাৎ আমরা সর্বনিম্ন তড়িৎ স্থিতিশক্তি পাবো মাইনাস পিই। বুঝতে পারা গেল? তো মাইনাস পি, পি এর মানটা দেওয়া ছিল 16 × 10⁻26 অ্যান্ড ই এর মান দেওয়া ছিল 10⁴। গুণ করে দিলে আমরা পেয়েছি 16 × 10⁻22 জুল। এটা কিন্তু মাইনাস আছে, -16 × 10⁻22 জুল, দ্যাট ইজ অপশন বি পেলাম। নেক্সট আর একটা টাইপ অন্য ধরনের কোয়েশ্চেন পেলাম, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এন সংখ্যক পারদবিন্দু যাদের প্রত্যেকটির বিভব ভি যুক্ত হয়ে বড় পারদবিন্দু গঠন করে, বড় বিন্দুটির বিভব কত হবে? ভি বিভবের এনটি ছোট ছোট পারদবিন্দু আছে, সবগুলো একসাথে জুড়ে গিয়ে এটি বড় হলো, সেই বড় পারদবিন্দুর বিভবটা নির্ণয় করতে বলেছে। এটাকে আমরা ডাইরেক্ট সূত্র আকারে ফর্মুলাটাকে মনে রেখেও করে নিতে পারি, ক্যালকুলেশনটা করে নেওয়াই যায়। ক্যালকুলেশনটা করে নিতে গেলে এমসিকিউর ক্ষেত্রে সময়টা বেশি লেগে যাবে, তো খুব সহজ একটা ফর্মুলাটা দিয়ে আমরা করে নিতে পারি। প্রথম ধরনি ছোট যে পারদবিন্দু তার ব্যাসার্ধ ছোট আর, অতএব বিভব ছোট ভি যদি বলে ভি সমান Q/4πε0 ছোট আর, এটা তো আমরা অলরেডি জেনে গেছি। এবার এই ছোট আর সব পারদবিন্দুগুলো জুড়ে গিয়ে এটি বড় পারদবিন্দু হলো যার ব্যাসার্ধ ক্যাপিটাল আর। তো এই স্মল আর এবং ক্যাপিটাল আর এর মধ্যে সম্পর্ক কি হবে না, বড়টার আয়তন 4/3 পাই ক্যাপিটাল আর কিউব সমান কতগুলো ছোটকে জুড়েছি n সংখ্যক, অর্থাৎ n সংখ্যক ছোটটার আয়তন 4/3 পাই ছোট আর কিউব। এই জিনিসটা পেয়েছি যে বড়টার আয়তন সমান nটি ছোটর আয়তন, করে নিলে আমরা এই সম্পর্কটা পেলাম। সেখান থেকে বড় আর ছোট আর সম্পর্ক একটা পাচ্ছি, বড় আর সমান পেয়ে যাচ্ছি n⁻1/3 ছোট আর, একটা সম্পর্ক পেলাম। এবার বড় আরের বিভব কত? বিভবের ফর্মুলা আমরা অলরেডি জানি Q/4πε0r। তো বড় আরের আধান কত হবে? nটি ছোট ছোট কিউ জুড়ে গেছে, তাই মোট আধান হয়ে গেছে nq। তো আধান মানে nq ডিভাইড বাই 4πε0 এর ব্যাসার্ধ r। তো আর এর মানটা আমি বসে নিই, আর এর মানটা কি পেলাম? n⁻1/3 স্মল আর। তো nq/4πε0 আর এর মানটা লিখবো n⁻1/3 আর, এইটা পেলাম। তো সেখান থেকে স্মল ভি যেটা প্রাথমিক ভোল্ট সেটা Q/4πε0r ছিল। তো Q/4πε0r এর পরিবর্তে আমি লিখবো ছোট ভি, দ্যাট ইজ ছোট ভি 8টা সহ
এই 8টা সহ কিন্তু 8টা সহ লিখতে হবে। তো ছোট ভি আর আমার n বাই উপরে n নিচে n টু দি পাওয়ার 1/3 এইটা পেলাম। n বাই n টু দি পাওয়ার 1/3 সমান কি হয়ে যায়? v ইন্টু n টু দি পাওয়ার 1 মাইনাস 1/3 দ্যাট ইজ 2/3। এটা পেয়ে গেলাম আমরা পরিবর্তিত যে বিভবটা, প্রাথমিক বিভব ইন্টু n টু দি পাওয়ার 2/3। কোয়েশ্চেনে আমাদের প্রাথমিক বিভবটা ক্যাপিটাল ভি দিয়েছিল, আমি ওটা স্মল ভি ধরে ফেলেছি, যাকে অসুবিধা নেই। তো আমরা এটা পেয়েছি অপশন ডি। তো যেটা বলছিলাম সরাসরি ফর্মুলা করে মনে রাখতে পারি যে n টু দি পাওয়ার 2/3 আসবে, n টু দি পাওয়ার 2/3। যেমন আরেকটা কোয়েশ্চেন এখানে পেলাম, জয়েন্টে 2010-এ পড়েছিল। একই রকমের n বিন্দুর প্রতিটি ভি ভোল্টে আহিত করে একটি বড় বিন্দুতে পরিণত করলে বড়টির বিভব কত হবে? একইভাবে সমাধান করতে পারো আগেরটার মতো, কিন্তু আর সমাধান করার দরকার নেই। আমি কি বললাম, প্রাথমিক ভোল্টেজ যেটা আছে সেটা ইন্টু n টু দি পাওয়ার 2/3 হবে, অর্থাৎ সরাসরি আমরা অপশন এটাকে বেছে নেব। অপশন এটা রাইট অ্যান্সার।